হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত 51 থেকে 60 পর্যন্ত সমাধান করব। এর আগে আমরা অলরেডি 1 থেকে 50 পর্যন্ত করে ফেলছি। মূলত আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে, আমি একটা কথা বলি, আমাদের বইটা আসলে ম্যাথে পণ্ডিত হওয়ার জন্য না। আপনি পরীক্ষার হলে যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি যদি 20টা অঙ্ক আসে, আপনি কি 14 থেকে 15টা বা 12টা অঙ্ক কমন পাবেন। আমাদের বইটা এইভাবে সাজানো, এটা সাজেশন ভিত্তিক, অধ্যায় ভিত্তিক না। কারণ এই 508টা অঙ্ক করলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় 10-12টা বা 15টা অঙ্ক কমন পাইতেছেন। এতটুকু আমি বলতে পারি। আজকেও যে এনএসআই এর এক্সামটা হলো, এখানে কিন্তু আপনারা কমন করছেন যে 12-14টা কমন আসছে, বা অনেকে পিকচার তুলে তুলে দিচ্ছেন যে কোন কোন অঙ্কগুলা আসছে আমাদের এই বই থেকে। আপনি যদি 508টা ম্যাথ করে যদি যে কোনো চাকরির পরীক্ষায় ভালো করতে পারেন, আপনি হয়তো দেখা গেল যে একটা বাজার তো অনেক বই আছে, একটা বই পড়লেন যেখানে মনে করেন যে 6000 অঙ্ক আছে, 6000 অঙ্ক করে আপনি 16টা অঙ্ক কমন পাইলেন। আর আমাদের এই 508টা করে যদি আপনি যদি 10-12টা কমন পান, এনাফ। আর আইবি যে কোশ্চেন করছে আজকে, তো আইবি এর কোশ্চেনে নর্মাল দেখা যায় যে 12 থেকে 14টা অঙ্কের উপরে অ্যান্সার করা যায় না, এটা পসিবল না। আর আমাদের বইটা তো মূলত এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি 70 থেকে 90% কমন পাবেন। তারপরে বলি প্রাইমারি নিবন্ধন, এগুলাতে মোটামুটি 100% আপনি কমন পাবেন। সেকেন্ড ক্লাস চাকরি বলেন, তৃতীয় শ্রেণী চাকরি বলেন, এগুলাতে সবকিছুই কমন পাবেন। আর এখন হচ্ছে যে দেখেন, আগে কিন্তু এনএসএ এর যে ওয়াসার কনস্টেবল বলেন, তারপরে জুনিয়র ফিল্ড অফিসার বলেন, এগুলাতে কিন্তু রিটেন হতো না। আর এখন কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায় আগে প্রিলি হবে, তারপরেও রিটেন হবে। প্রাইমারিতেও যদি এই সিস্টেম করে যে রিটেন নিতে হবে, তাহলে আগে প্রিলি হবে। তো প্রিলিতে টিকতে হলে আপনাকে শর্টকাট জানতেই হবে, প্রিলি আগে টিকতে হবে, তারপরে আপনার রিটেন দিতে হবে যে কোনো চাকরির জন্য। তো আমি আরেকবার বলবো যে আমাদের বইটা যারা ম্যাথে এক্সপার্ট তাদের জন্য না, যারা ম্যাথে দুর্বল, ম্যাথের কারণে যাদের জব হইতেছে না, শুধু তাদের জন্য আমি বলবো যে আপনি যদি ম্যাথে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আমাদের বইটা আপনার পড়ার দরকার নেই। তারপরে বলবো আপনি যত এক্সপার্টই হন, আপনি যদি শর্টকাট না পারেন, তাহলে মোটামুটি কোনো চাকরির পরীক্ষা আপনি টিকবেন না। কারণ পরীক্ষা হলে যে টাইম পাওয়া যায়, তো ওই টাইমে ম্যাথ মেলানো এতটা সহজ না। তো আমরা শুরু করবো। দেখেন যে সুদের হার 6% থেকে কমে 4% হয়, এক ব্যক্তির আয় 20 টাকা কমে গেল, তার আয়ের পরিমাণ কত? এখানে আয়ের পরিমাণ হবে, সরি এখানে যে হয়ে গেছে একটু দেখেন, এখানে আয়ের পরিমাণ হবে, তার আয়ের পরিমাণ কত, এটা যদি করি, দেখেন সুদের হার কমেছে কত, দেখেন সুদের হার কমেছে, দেখেন 6% থেকে কমে 4% হয়ে গেছে, তার মানে সুদের হার কমেছে 2%। দেখেন এই 2% কমার ফলে তার আয় কমে গেছে কত? 20 টাকা। সুদের হার কমছে 2%, কিন্তু আয় কমছে 20 টাকা। তাহলে আমরা বলতে পারি না যে 2% সমান কত? 20। তাহলে 1% সমান কত? 20/2। যে কোনো জিনিস প্রথম অবস্থায় 100% থাকে, তাহলে আয়ের পরিমাণ কত? আমাদের 100% বের করতে হবে। তো 100/2, তো 10 দ্বিগুণে 20। তো ওই ব্যক্তির আয়ের পরিমাণ কত? দেখেন 1000 টাকা। ওই ব্যক্তির আয়ের পরিমাণ হচ্ছে 1000 টাকা। এটা বুঝতে হবে যে 2% কমার ফলে তার 20 টাকা কমে গেছে। তো 2% কমার ফলে কমছে 20 টাকা, তাহলে 1% কমার ফলে কত কমছে? 100% কমার ফলে কত কমছে? আমাদের বইয়ের মধ্যে যদি দেখেন সমাধানটা সেম ভাবে করা আছে, যে সুদের হার কমে 6% মাইনাস 4% সমান 2%। তো 2% সমান 20, তো 100% সমান কত? 1000 হয়েছে। এখানে কিন্তু এটাও বলা আছে ব্যাখ্যা সহকারে, যে এই 2% কমার ফলে তার আয় 20 টাকা, আয় কমে 20 টাকা, তার মানে এই 2% সমান 20। খুব কমন একটা অঙ্ক, এটা থেকে আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট দেখব। পরের অঙ্কটা হইতেছে, দেখেন যে আমাদের বলা আছে যে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো আমরা কিন্তু সরল মুনাফার অঙ্কগুলো করে আসছিলাম, এরপর আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কটা মূলত প্রিলিতেও আসে, রিটেনেও আসে। তো আমরা এমনভাবে করবো যাতে প্রিলিতেও পারি, রিটেনেও পারি। তো দেখেন আমরা এটার আগে বলছে সরল মুনাফাকে বের করে নিতে হলে, সরল মুনাফার সূত্র ছিল I=P/N/R। এটা কিন্তু আমি আগের ক্লাসটা দেখলে আপনারা সবগুলো বুঝবেন যে কিভাবে হয়েছে। তো সরল মুনাফা, আইটা হইতেছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফা, আর পি হইতেছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল দেখেন এখানে 1000 দেওয়া, আর এন সমান হইতেছে 2, আর আমাদের কি দেওয়া আছে? আর সমান 10%। তো এখান থেকে আমাদের আইটা বের করতে হবে। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আইটা বের করতে হবে। দেখেন পি সমান 1000, এন সমান 2, আর সমান 10/, দেখেন পার্সেন্ট থাকলে নিচে একটা 100 চলে আসে। এখন কাটাকাটি যদি করেন 0 0 0, তো এখানে কিন্তু দেখেন 200 টাকা। এটা পেলাম আমরা কি? সরল মুনাফা পেলাম 200 টাকা। এখন বলতেছে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এখন আসলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা এখানে বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আপনাকে মনে রাখতে হবে,
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হইতেছে যে এইভাবে লিখতে হবে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন, আর এইখানে মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। দেখেন এটা সূত্রটা মনে রাখতে হবে, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন মাইনাস পি। এখানে দেখেন দুইটা পি আছে, একটা পি আমরা কমন নিতে পারি, আমাদের কাটাকাটিতে সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে। এই জন্য এই পিটা যদি কমন নেই, দেখেন 1 প্লাস আর এর পাওয়ার এন মাইনাস 1, তো এরকম হয়ে গেল। আমাদের বইয়ে এই লাইন থেকে দেওয়া, এই লাইনটা আমরা দেওয়া নেই আর কি, সরাসরি এই লাইন করছি, একই জিনিস জাস্ট কমন নিলে। একজন আমাকে কমেন্ট করছিল যে ভাই এটা কিভাবে হলো, আমি তাকে এইভাবে বলছিলাম, তো আজকে আপনি দেখে নেবেন যে কিভাবে এই জিনিসটা হয়েছে। এখন দেখেন আগের মতো আমরা মানগুলো বসিয়ে দিই। পি পি মানে আমাদের দেখেন 1000, 1 প্লাস আর কিন্তু এই যে 10, কিন্তু 10 হবে কত, 10/100 হবে, কারণ আমরা জানি পার্সেন্ট থাকলে নিচে 100 চলে আসে। আর এন এন সমান কত 2, মানগুলা কিন্তু সেমই, দেখেন খালি সূত্রটা ডিফারেন্ট। এখন দেখেন এরকম হইতেছে, দেখেন এটা কিন্তু সেম জিনিসই। তাহলে এখানে হইতেছে যে 1000, এখন দেখেন যে আমরা যদি এটা লসাগু করি, তো লসাগুগুলি কেমন আসতেছে 100, তাহলে এটা নিচে 100 প্লাস 10, আর এখানে তো মাইনাস 1 একটা আছে, আবার এখানে একটা স্কোয়ার আছে, ব্যাপারটা এরকম হচ্ছে। তাহলে এখন হইতেছে 1000, উপরে হইতেছে কত দেখেন যে 110, নিচে হইতেছে 100, এটি স্কোয়ার মাইনাস 1, এখানে একটা ব্রেকেট আছে। এরপরে দেখেন যে কি হচ্ছে, এই 0 0 আপনি জানি কাটে দিতে পারেন। তারপরে দেখেন 1000, দেখেন এটা যেহেতু স্কোয়ার আছে, 11 কে 11 দ্বারা গুণ করলে হবে 121, আর নিচে 10 কে 10 দ্বারা গুণ করলে হবে 100 মাইনাস 1, এটা আছে। তো এরপরে যে লাইনটা হবে দেখেন যে 1000, এখানে যদি আপনি লসাগু করে ফেলেন 100, তাহলে 121 মাইনাস 100, ব্যাপারটা কেমন হচ্ছে দেখেন যে এখানে 1000 ইন্টু এটা যদি গুণাকার আছে, এখানে হবে কত 21, নিচে হইতেছে 100, 0 0 0 0, এখানে কিন্তু আমাদের আসতেছে কত 210। তো আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম। দেখেন সরল মুনাফা পাইছিলাম 200, আর চক্রবৃদ্ধি মুনাফা পেলাম কত 210। আমাদের বলছিল এই দুইটার মধ্যে পার্থক্য কত, তো পার্থক্য আমরা বের করতে পারি না। দেখেন তাহলে 210 মাইনাস 200 সমান 10 টাকা। তো এই অঙ্কটা ছিল খুবই কমন একটা অঙ্ক, রিটেন প্লাস প্রিডিপ দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকে হয়তো বা পারি না, ক্যালকুলেশনটা 2 থেকে 3 বার করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বইয়ের মধ্যেও দেখেন আমাদের আই ইকুয়াল পি এন আর দেয়া, এখানে শুধু যে একটু দেখে নিন, এখানে 1000 নয়, আমরা পি এর মান দেওয়া আছে 1000, এখানে আমাদের টাইপিং মিস্টেকে 100 হয়ে গেছে। আমি কিন্তু যেখানে যেখানে ভুল আছে তারপরে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে সংশোধন করে দিচ্ছি, বা আমাদের পরবর্তী এডিশন যখন বের হবে তখন তো একদম সংশোধন হয়ে বের হবে, যেহেতু এটা আমাদের ফার্স্ট এডিশন ছিল, তো এই জন্য কিছু ভুল আছে। তো এরপরে দেখেন যে আমাদের কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশন গুলো কিভাবে আসছে সম্পূর্ণ বইয়ের মধ্যেও দেওয়া আছে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে বলা আছে একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভালো কথা, যেহেতু এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, মনে করুন দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100%, তো 10% ক্ষতিতে বিক্রি হয়েছে, তাহলে কি হবে 100 মাইনাস 10%, তাহলে বিক্রি হয়েছে কত পার্সেন্ট? 90% বিক্রি হয়েছে। আমাদের বলা আছে এত টাকায় বিক্রি করা হলো, এই 90% বিক্রি হয়েছে, যার মান হইতেছে কত 180, তাহলে আমরা বলতে পারি না যে 90% সমান 180, তাহলে 1% সমান 180/90। যেহেতু আমাদের ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য সবসময় কত থাকে আমি বলে দিচ্ছি, যে কোনো জিনিস প্রথম অবস্থায় সবসময় 100% থাকে, তাহলে 100% কত 90, 0 9 দ্বিগুণে 18। তো দেখেন দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কত টাকা 100 টাকা। তো আপনি যদি পার্সেন্টেজের অঙ্কগুলো এইভাবে বুঝেন, আমি কিন্তু এইভাবে করাই, কারণ আপনারা বারবার প্র্যাকটিস করলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে অঙ্ক কিন্তু হুবহু কমন আসবে না। আমি আবার এই কথাটা বলতেছি, অঙ্ক কমন বলতে কি বুঝেন? হুবহু অঙ্ক কখনো কমন আসবে না, সংখ্যা চেঞ্জ হয়ে আসবে, একটু কথা একটু ঘুরিয়ে আসতে পারে, হুবহু যে আসবে এটা আশা করা যাবে না। তবে অধিকাংশ অঙ্করা আপনার এই নিয়মগুলোর বাহিরে আসলেও অঙ্ক হয় না। দেখেন আমাদের এখানে বলা আছে যে দড়ি ক্রয় মূল্য 100%, তো 10% ক্ষতিতে বিক্রি মূল্য হবে কত 90%, তো 90% মান দেওয়া আছে 180, তো 100% সমান কত, এখানে একটা লাইন গ্যাপ দেয় 180/90 ইন্টু 100। তো তাড়াতাড়ি করার জন্য আমাদের এইভাবে, এখানে দেখেন যে একটি পানির ট্যাঙ্ক, দুইটি নল আছে, পানির ট্যাঙ্কে দুইটা নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 20 ঘন্টা পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ ট্যাঙ্কটি 30 ঘন্টায় খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? এই জন্য অঙ্ক করার জন্য আমরা এই শর্টকাট প্রসেসটা অবলম্বন করবো, m-n। এখানে দেখেন একটা নল দ্বারা পানি প্রবেশ করতেছে আর একটা নল দ্বারা পানি বের হয়ে যেতেছে, এরকম বোঝাইলে নিচে মাইনাস হবে, আর যদি দুইটা নল দ্বারা পানি প্রবেশ করে তাহলে নিচে প্লাস হবে, এটা মনে রাখেন। তো এখানে দেখেন যে এমটা হবে
যে দুইটার মধ্যে যেটা বড় সংখ্যা এটা হবে m। তো আমাদের দুইটার মধ্যে বড় হইতেছে 30, এটা m, আর n হইতেছে কত, তাহলে ছোটটা। তো আমরা জাস্ট মান বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে 30 × 20, 30 মাইনাস 20 উপরে হইতেছে কত দেখেন 600, আর নিচে হইতেছে 10, একটা শূন্য শূন্য কাটা, তাহলে 60। তাহলে ট্যাঙ্কটি 60 মিনিটে পূর্ণ হবে। তো আমরা যদি এটা যদি রিটেন সমাধানও করতে চান তাহলে কিন্তু খুব সহজে সমাধানটা করা যায়। কিভাবে দেখেন, প্রথম নল খুলে দিলে ট্যাঙ্কটি 20 ঘন্টায় পূর্ণ হয়। দেখেন 20 ঘন্টায় পূর্ণ হয় ট্যাঙ্কটা, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় আমরা বলতে পারি না ট্যাঙ্কটি 1 ঘন্টায় পূর্ণ হবে কত অংশ, 20 ঘন্টায় পূর্ণ হয় একটা ট্যাঙ্ক, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 1/20 অংশ। সেম ভাবে দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হবে, দেখেন কত 30 ঘন্টা যেহেতু পূর্ণ হয় তাহলে 1/30 অংশ। এখন দুইটা নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে, দেখেন দুইটা নল যদি একসঙ্গে খুলে দেন, একটা দিয়ে পানি প্রবেশ করতেছে আরেকটা দিয়ে কি পানি ঢুকতেছে। মনে করুন প্রথম নল দ্বারা পানি প্রবেশ করতেছে আর দ্বিতীয় নল দ্বারা পানি কি বের হয়ে যাচ্ছে। তো আমাদের 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হইতেছে আমরা দুইটা নল দ্বারা, তাহলে প্রথম নল দ্বারা যতটুকু ঢুকতেছে আর দ্বিতীয় নল দ্বারা যতটুকু বের হয়ে যাচ্ছে এটাই তো। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় ট্যাঙ্কটির, 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ, আমরা এটা বের করবো এত অংশ। এটা হচ্ছে রিটেনের জন্য, পিলির জন্য কিন্তু আমি দেখাইছি ওইটা করলেই হবে। তো দেখেন 1 ঘন্টায় পূর্ণ হয়, তো আমরা কিন্তু আগের মতো এখানে করতে পারি। দেখেন যে এখানে নিচে হয়ে যাবে কত 60, আর উপরে হবে 3 - 2, তার মানে 1/60 অংশ। এখন আমরা বলতে পারি যে 1/60 অংশ পূর্ণ হয়, 1/60 অংশ পূর্ণ হয় যদি রিটেনের জন্য করেন। এটা প্রিলির জন্য কিন্তু এত টাইম পাবে না। 1/60 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, তাহলে সম্পূর্ণ অংশ বা এক অংশ, এখানে সম্পূর্ণ অংশ বা এক অংশ পূর্ণ হয়, সম্পূর্ণ বা এক অংশ পূর্ণ হয়, এটা জাস্ট উল্টো উপর চলে যাবে। তাহলে 60 × 1 ঘন্টায়, তার মানে কত হইতেছে দেখেন যে 60 ঘন্টায়। আমরা তাহলে রিটেন করবো, আমাদের রিটেন ম্যাথ আসতেছে রিটেন বই, তখন আমরা রিটেনই করবো। এখন আপাতত আপনারা এটাই মনে রাখেন, খুব শর্টকাট, কারণ পিলির জন্য আমাদের এটাই বেটার। রিটেন আমাদের এখন দরকার নাই। তারপরে অনেকে বলছিলেন রিটেন দেখানোর জন্য, আমি রিটেনটা দেখিয়ে দিলাম। এরপরে যেটা আছে দেখেন যে একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে। এখান থেকে দুইটাই একসঙ্গে খুলে দিছে, তার মানে দুইটা দিয়ে পানি প্রবেশ করতেছে। আমাদের সূত্র ছিল কি m × n, নিচে হইতেছে কত m + n। এখন দেখেন আমি বলছিলাম বড়টা কি ধরবেন m এর মান, ছোটটা n এর মান। তো বড় হইতেছে 30 আর ছোট হইতেছে কত 20, নিচে হইতেছে কত 30 + 20, এটা অ্যান্সার করে যা আসবে তাই। এই ধরনের অঙ্ক তো আপনি মানে মুখে মুখে করা যাবে, আপনি যদি জাস্ট ইটা পারেন, ক্যালকুলেশনটা ঠিক মতো করতে পারেন। তো তাহলে উপরে হইতেছে আমাদের কত 600 আর নিচে হইতেছে 50, শূন্য শূন্য কাটা, দেখেন 5 × 12 = 60, তার মানে 12 মিনিটে পূর্ণ হবে, হয়ে গেছে। এই অঙ্কটা দেখেন যে বলা আছে যে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 4 মিটার উঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে। তো মোট সময় আমাদের চাইছে, তো এটা আমরা শর্টকাটই করব। তো মোট সময় বের করার জন্য আমাদের লিখতে হবে কি, দেখেন এই ধরনের কিন্তু পরীক্ষা প্রায় আসে, এটা কিন্তু মেন্টাল এবিলিটির মধ্যে পড়ে। এখানে দেখেন আমাদের মোট যে দৈর্ঘ্য ওইটা আমরা এখানে লিখবো। প্রথমে মোট যে দৈর্ঘ্য এটা লিখলাম, মোট দৈর্ঘ্য থেকে এই জন্য যে কোন অঙ্ক আসলে যে মোট যে দৈর্ঘ্য দেওয়া থাকবে এটা লিখবেন। এটা লেখার পরে মাইনাস করবেন যতটুকু উপরে উঠে, দেখেন 4 মিটার উপরে উঠে, এখানে বলা আছে 4 মিটার উপরে উঠে, লেখা আছে কত 4 মিটার উপরে উঠে। তারপরে আমাদের এখানে নিচে যেটা হবে যতটুকু উপরে উঠে আর যতটুকু নামে, দেখেন মাইনাস যতটুকু নামে 1 মিটার নামে, এখানে চেঞ্জ হয়ে কিন্তু আসবে। একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো, বানরটি যদি 1 মিনিটে 4 মিটার উপরে উঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নিচে নামে, তবে 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে। তো আমরা তাহলে কি লিখলাম, মোট যে দৈর্ঘ্য এটা থেকে যতটুকু উপরে উঠে, দেখলাম 4 মিটার উপরে উঠে 1 মিনিটে, আর নিচে হবে যতটুকু উপরে উঠে মাইনাস যতটুকু নামে, আর এখানে আমাদের × 2 + 1 এটা আমাদের করতে হবে। এটা প্রত্যেকটার জন্য এটা সেম, এগুলো খালি চেঞ্জ হবে, × 2 + 1। এখন দেখুন উপরে হইতেছে 12 আর নিচে হইতেছে কত 3, × 2 + 1, তো 4 × 2 + 1, তো 4 × 8, আমাদের গুণের কাজ আগে তারপর যোগের কাজ। তো 4 × 8 আর 1 9, তো সম্পূর্ণ 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে 9 মিনিট।
এটা কিন্তু লজিক দিয়ে করা যায়, কিন্তু পরীক্ষার হলে লজিক দিয়ে মিলানোর টাইম হবে না, এতটুকু টাইম আপনি পাবেন না। জাস্ট আপনি এটাকে মনে রাখেন যে মোট যে দৈর্ঘ্য থেকে যতটুকু উপরে উঠবে ওটা বিয়োগ করবেন, তারপরে যতটুকু উপরে উঠে মাইনাস যতটুকু নামে ইন্টু 2 + 1, এটা সকলের ক্ষেত্রেই হবে। তারপরে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। পরে যেটা আছে দেখেন, এক ব্যক্তি সকালে 6 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকেলে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরত আসেন। এতে তার 1 ঘন্টা বেশি সময় লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব কত? এই ধরনের অঙ্ক করতে হলে দেখেন, এরকম যদি দেখেন যে একবার যাচ্ছে আবার ওইখানে ফিরে আসছে, নির্দিষ্ট একটা সময়ের পার্থক্য দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ার বেগে এটা দেওয়া আছে, তো তার 1 ঘন্টা বেশি সময় লাগবে, সময়ের উল্লেখ আছে। তো বাসা থেকে অফিসের দূরত্ব বের করার, এটা করার শর্টকাট আমাদের একটা নিয়ম আছে। আগের অঙ্কটার মতোই এটা হবে m × n, নিচে হইতেছে m - n, এখানে শুধু আপনার টাইমটা এড হবে, কি টাইম মানে সময়, m × n, m - n × টাইম। তো এটা কিভাবে করবেন দেখেন, m আগের মতো m টা হইতেছে বড়টা আর n টা হইতেছে ছোট, তাহলে 6 বড় 4 ছোট, এখানে 6 - 4 ইন্টু সময়ের পার্থক্য দেখেন, এখানে দেখেন 1 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে সময় বেশি লাগে কত? 1, সময় হইতেছে 1 ঘন্টা বেশি সময় লাগে, এজন্য আমরা 1 দিলাম। এখন নিচে আপনি দেখেন যে আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু খুব সহজে সমাধান করে নিয়ে। এখন দেখেন এটা আমরা যদি সমাধান করি তাহলে নিচে হচ্ছে 2 আর 4 6 কত 24, 1 দ্বারা গুণ করলে তো 1 হবে, তার মানে 12। আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে 12। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা ঠিক এইভাবে সমাধান করার চেষ্টা করব। আর রিটেন নিয়ে যারা ভাবতেছেন, আমাদের রিটেন নিয়ে অলরেডি কাজ চলতেছে, মোটামুটি বইয়ের 90% শেষ। আমরা হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে রিটেনের বইটা, এখন প্রতিটা চাকরির পরীক্ষায় এরকম হইতে পারে যে সামনে যে প্রাইমারি যে পরীক্ষাটা হবে আগে প্রিলি হবে, যদি রিটেন পরীক্ষা হয়, তৃতীয় শ্রেণীর চাকরিতে, তাহলে আগে হবে প্রিলি পরীক্ষা তারপর রিটেন। তো আপনাকে আগে প্রিলি টিকতে হবে, তারপর আপনাকে রিটেন। প্রিলি না টিকতে তো আপনি আর রিটেন পরীক্ষা দিতে পারতেছেন না, সো আপনাকে প্রিলি অবশ্যই টিকতে হবে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে ঘন্টায় 60 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে সময় চাইছে। তাহলে সময় নির্ণয়ের সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই গতিবেগ, মানে বেগ আর কি, মোট দূরত্ব বাই গতিবেগ। তো এখন দেখেন আমরা কিভাবে এটা করব। তো এটা জিনিস খেয়াল করেন, মোট দূরত্ব একটা জিনিস খেয়াল করেন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তার মানে মোট দূরত্ব হইতেছে কত? 100 আর 300 400। আর গতিবেগ দেখেন 60 কিলোমিটার, এখানে ঘন্টায় 60 কিলোমিটার বেগে, ঘন্টায় 60 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায়। এই ঘন্টাকে কিলোমিটারটাকে আমাদের আগে মিটার নিতে হবে, এখানে অ্যান্সার কিন্তু আমাদের মিটার দেওয়া আছে, তার মানে এখানে আছে 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটারে নেন, আমরা জানি যে কিলোমিটারকে মিটার নিতে হলে কত দ্বারা? 1000 দ্বারা গুণ করতে হয়, আর এটাকে নিতে হবে যে মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা যদি সেকেন্ডে নিতে চাই তাহলে দেখেন ঘন্টা ছিল 1 ঘন্টায়, ঘন্টাকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়, আবার মিনিটকে যদি নেন সেকেন্ডে তাহলে আবার 60 দ্বারা, কারণ 1 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 সেকেন্ড, আবার 60 সেকেন্ড সমান 1 মিনিট, এই জন্য 60 × 60 দ্বারা নিচে ভাগ করতে হবে। নর্মালি আমি সিস্টেমটা আপনাদের বুঝিয়ে দিই, 60 কিলোমিটার পার আওয়ার যদি থাকে তাহলে আপনাকে 60 × 1000 দ্বারা গুণ করলে আপনার কিছু চলে গেল মিটারে, মিটার পার ঘন্টা, কিন্তু এটাকে আপনাকে নিতে হবে মিটার পার সেকেন্ডে, এই জন্য নিচে 60 × 60 মানে 3600 সেকেন্ড দ্বারা 3600 দ্বারা ভাগ করতে হবে, এটা হয়ে যাবে তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসছে। তো আমরা এই কাজটাই করছি। এরপরে যেটা করবেন দেখেন, আপনি চাইলে অনেকগুলো কাজ করতে পারেন এখানে, যে এই 60 কাটা, এই 00 কাটা, আমরা জানি নিচে যদি আবার এই 0 কাটতে পারেন। আর দেখেন এটা ছিল নিচে, তার নিচেও আবার আছে, তো এটা উপর চলে যায়, তাহলে 4 × 6, তাহলে 24 আমাদের চলে আসছে। দেখেন তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে যে সময় কত লাগবে? এত সেকেন্ড, 24 সেকেন্ড। এখানে যেহেতু সময় চাইছে, এখানে মিটার না হয়ে সেকেন্ড হবে, এখানে যে 24 সেকেন্ড হবে আমাদের অ্যান্সার, কিন্তু এটা চলে আসবে। তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে সময় বের করতে হলে মোট দূরত্বকে মোট গতিবেগ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আর এগুলারে কিলোমিটার পার আওয়ার থাকলে যা চাইছে আমাদের ওইটাই নিতে হবে, এই জন্য মিটার পার সেকেন্ডে নিয়ে নিয়েছি। আমাদের বইয়ের মধ্যে কিন্তু এখানে দেওয়া আছে দেখেন 60 কিলোমিটার সমান 60 × 1000, এটা মিটারে গেছে। তারপর আবার ঘন্টাটাকে 3600 দ্বারা যদি ভাগ করেন 60 × 60 দ্বারা, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসে। তো আমাদের হবে কি 24 সেকেন্ড, এটাই ছিল।
এরপরে দেখেন বলা আছে রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময় ওই তাল গাছটি অতিক্রম করবে। তো এটা আগের মতো আমাদের সময় চাইছে, তাহলে সময় ইকুয়াল আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ সময়। তো দূরত্ব দেখেন এখানে সময়, দূরত্ব কিন্তু একটাই, যে 150 মিটার লম্বা একটি ট্রেন, প্ল্যাটফর্ম নাই, তো 150 আর নিচে গতিবেগ দেখেন 45 কিলোমিটার পার আওয়ার আগের মতোই। তাহলে 45 প্রথমে কয় দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা, কিলোমিটারকে মিটার নিতে হবে, তারপরে এই ঘন্টা যেটা ছিল যে ঘন্টা, এই জন্য এটাকে 60 ইন্টু 60 দ্বারা কি হবে, ভাগ হবে। তো আগের মতো যদি আপনি কাটাকাটি করেন দেখেন আমরা করতে পারি, এই 0 0 এই 0 এই 0 কাটতে পারেন। তারপরে দেখেন আমাদের কি হইতেছে, এই যে এখানে একটা 0 আছে, আবার এই 0 এই 0 আমরা কেটে দিতে পারি। তার মানে এই 1000 সম্পূর্ণ শেষ। তার মানে উপরে হইতেছে কত দেখেন 15, এটা যেহেতু নিচে হইতেছে 45, বাট 45 এর নিচে ছিল কত দেখেন 636, এটা উপর চলে আসবে। তো এখন যদি আমরা কাটাকাটি করি দেখেন 3 15 45, 3 12 36, হ্যাঁ তাহলে 12 মিটার পার সেকেন্ড আমাদের কিন্তু এখানে চলে আসে দেখেন 12 সেকেন্ড। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তো 45 কিলোমিটার 45 ইন্টু 1000 নিচে 3600 মিটার পার সেকেন্ড। তো এখানে কাটাকাটিটা করা নাই, বাট আমি কিন্তু এখানে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে কাটাকাটিটা কিভাবে হয়েছে। দেখেন এখন যে অঙ্কটি আছে, একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তো ভালো কথা, মনে করেন এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন ধরে নিলাম আমি, তো আর এটা ধরলাম প্ল্যাটফর্ম, এখান থেকে এই পর্যন্ত একটা প্ল্যাটফর্ম। আমরা জানি না ট্রেনের দৈর্ঘ্য কত, আমাদের বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত, জানি না ট্রেনটির দৈর্ঘ্য কত, কিন্তু আমাদের বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 220 মিটার। এখন একটা জিনিস খেয়াল করেন, ট্রেনের কিন্তু নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে, আমরা দৈর্ঘ্যটা সাপোজ ধরে নিলাম 50 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য দিলাম 50 মিটার, মনে করেন ট্রেনটা এখানে আছে, তো এইটুকু তো প্ল্যাটফর্ম। তো ট্রেনটা যদি এই সম্পূর্ণ প্ল্যাটফর্ম মানে অতিক্রম করে এইখানে আসে, মনে করেন ট্রেনটা এখানে আসলো, তাহলে আমাদের বলতেছে যে ট্রেনটা এখান থেকে এখানে মানে প্ল্যাটফর্মটা অতিক্রম করে এখানে আসতে সময় নেয় কত, এই সম্পূর্ণ জায়গা অতিক্রম করতে সময় নেয় 30 সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করেন, এই সময়ে ট্রেনটি কতটুকু দূরত্ব অতিক্রম করে, টোটাল দেখেন 220 মিটার প্লাস ট্রেনের যে 50 মিটার, এটাও কিন্তু অতিক্রম করবে, কারণ এখানে এসে কিন্তু সে থেমে থাকলে হবে না, ট্রেনের টুকু অতিক্রম করতে হবে। এই জন্য সে মোট দূরত্ব কতটুকু অতিক্রম করবে, এটা দেখেন 220 আর 50, টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে 270 মিটার, আর এই 270 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের বলা আছে কত, 30 সেকেন্ডে। এটা যদি বোঝেন তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। এখন আসেন যে আমাদের কি বলা আছে, একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, ঘন্টায় 48 কিলোমিটার, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 48 কিলোমিটার সমান কত হবে, 48 ইন্টু 1000, 48,000 মিটার। তো আমাদের বলা আছে যে 1 ঘন্টায়, এই যে 1 ঘন্টায় যায় 48,000 মিটার, মানে 48 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি কত, জানি 60 ইন্টু 60 সেকেন্ড, মানে 3600 সেকেন্ডে যায় কত, 48,000 মিটার, 3600 সেকেন্ডে যেতে 48,000 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় আমাদের 48,000, নিচে হইতেছে কত 60 ইন্টু 60, আমাদের বের করতে হবে কত, 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা 30 সেকেন্ডে অতিক্রম করে 48,000 ইন্টু 30, নিচে হইতেছে কত দেখেন 60 ইন্টু 60। এখন কিন্তু আমরা খুব সহজে এই 0 0 এই 0 0 আমরা কেটে দিতে পারি, তাহলে 3 দ্বিগুণে 6, 8টা কাটতে পারি আমরা, এখানে দেখেন যে কি হয়, এখানে কিন্তু আমাদের হইতেছে কত 12, 4 12 48 সমান 400। এটা আমরা কি পেলাম দেখেন, এই যে 30 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, প্ল্যাটফর্মের দূরত্ব, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর প্লাস আমরা ট্রেনের দৈর্ঘ্য কিন্তু আমরা জানতাম না, সাপোজ আমরা ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নিলাম x, তো টোটাল 30 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে 400 মিটার, কত মিটার 400 মিটার। এই 400 মিটারের মধ্যে কি কি আছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা আছে, ট্রেনের দৈর্ঘ্য x ধরে নিছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এখানে এইটুকুর মান হইতেছে কত 400, কারণ এটা 30 সেকেন্ডে সে অতিক্রম করে, এটা বলছে 30 সেকেন্ডে। তো এখান থেকে আপনি যদি x এর মানটা বের করে নেন, আমরা সাপোজ ধরে যদি নিই, সাপোজ আমরা ধরে নিলাম যে ট্রেনের দৈর্ঘ্য x যেহেতু বের করতে বলছে, তো তাহলে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু দেখেন 180 মিটার, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অঙ্কটা হয়ে গেল, এটা কিন্তু রিটেনেও ইউজ করতে পারবেন, প্লাস প্রির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অবশ্যই 2 থেকে 3 বার করে করবেন।
তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। তবে আমি বলবো যে আপনারা এই 508টা ম্যাথ বারবার করেন। তো বারবার করলে পারে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনি যে কোনো নিয়মের অঙ্কে আসুক আপনি নিজে থেকে তখন করে আসতে পারবেন, কারণ এই নিয়মের বাইরে আসলে ম্যাথ হয় না। এখন আমি কিছু প্র্যাকটিস সেট দেখাবো, এগুলো আপনারা মিলিয়ে নেন, বাসায় প্র্যাকটিস সেটগুলো অবশ্যই করবেন। আর সবাইকে বলবো যে অনেক হয়তো ভাবতেছেন যে আমার বইটা কেনার জন্য বলতেছি, ব্যাপারটা এরকম না, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আর এরকমও নাই। একটা জিনিস চিন্তা করেন, আমার চ্যানেলে এখন প্রায় 1.5 লক্ষের মতো কাছাকাছি সাবস্ক্রাইবার। আমি যদি অনলাইনে যদি কোর্স করাইতাম, অনেকে কিন্তু আমাকে বলছেন যে ভাই অনলাইনে কোর্স করেন, আমরা টাকা পেমেন্ট করবো। আমি যদি এই 1.5 লক্ষের মধ্যে আমি যদি বলতাম যে আমি অনলাইন কোর্স করাবো, অনেকে কিন্তু 1000-2000 টাকা করে, অনেকে আমি যদি 1000 টাকা করে বলতাম তাও দিত, 2000 টাকা করে বললেও দিত। আর আমার বইয়ের দাম তো মাত্র 180 টাকা, এটা কোনো ব্যাপার না। অনেকে কিন্তু অনেক দেখবেন ইউটিউব চ্যানেল আছে যেখানে 27,000, 25,000, 15,000 সাবস্ক্রাইবার, তারা কিন্তু অনলাইনে টাকা নিয়ে কোর্স করাচ্ছে ম্যাথের উপরে। অনেকেই কিন্তু ওই কোর্সগুলো করতেছে। আমার এক পরিচিত একজন যার চ্যানেলে 27,000 সাবস্ক্রাইবার, কিন্তু সে কোর্স করেছে, তার স্টুডেন্ট হয়েছে। ওই দিন আমাকে বললো যে ভাই আমার 100 জন স্টুডেন্ট হয়েছে, 100 প্লাস, 25 জনের কাছে 2,000 টাকা করে নিছে, সে অনলাইন কোর্স করেছে। আর আমি তো সম্পূর্ণ কোর্সটা আপনাদেরকে ফ্রি করেছি। ব্যাপারটা তো এরকম না যে আমার বইটা আপনাকে কিনতে হবে, আমি এটাও বলতেছি, আমি কিন্তু সম্পূর্ণ বইটা সমাধান করে দিতেছি। বই যে কিনতে হবে ব্যাপারটা এরকম না, বইটা থাকলে আপনার কাছে একটু সুবিধা হয়, প্র্যাকটিস সেটগুলো করতে পারেন, বা নিজে থেকে যে ম্যাথগুলো লেখা আছে নিজে থেকে নোট করা লাগে না, এটাই। আদারওয়াইজ আপনি কিন্তু বই না কিনেও আমার অঙ্কগুলো নোট করেও আপনি করতে পারেন। আজকের মতো আপনারা এই প্র্যাকটিস সেটগুলো করবেন, যে 7 প্র্যাকটিস সেটের 7, 70, 109, 117, 130, 181, 225, 246, 302, 320, 319 আর 351, এগুলো করলেই হবে। আর আমি যেভাবে করেছি আপনারা যদি সম্পূর্ণ কোর্সটা যদি সমাধান করতে পারেন, আমি এতটুকু বলতে পারি যে কোর্সটা করার পর আপনারা দেখবেন যে ম্যাথে আর আপনাদের কোনো প্রবলেম থাকতেছে না। যে কোনো চাকরিতে আপনি 20টা অঙ্ক আসলে আপনি 15 থেকে 16টা নিজে থেকে করতে পারবেন। আর প্র্যাকটিস সেট নিয়ে তো ভয়ের কিছু নেই, প্র্যাকটিস সেট আমরা সম্পূর্ণ সমাধান করবো। আর এখন আপনাদের দিতেছি যে আপনারা নিজে নিজে একটু চেষ্টা করেন, তাহলে আপনাদের ব্রেনটা আরো শার্প হবে। এজন্যই প্র্যাকটিস সেটগুলো আপনাদের দেওয়া। আর সম্পূর্ণ তো প্র্যাকটিস সেট আমি নিজেও করিয়ে দিব যেভাবে করাইতেছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।